বৈষম্য বিরোধী আন্দোলনের চূড়ান্ত অভিযাত্রা রক্তাক্ত জুলাই শুরু, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি ছাত্রদলের শ্রদ্ধা। বাংলাদেশে নির্বাচিত সরকারের অপেক্ষায় চীন, সহযোগিতা দিবে গণতন্ত্রায়নে, জানালেন মির্জা ফখরুল। সংখ্যানুপাতে আসন দাবি, নির্বাচন পেছানো ষড়যন্ত্র, মন্তব্য নেতাদের। আসিফের ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন নিছক ভুল, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণ অভ্যুত্থানের চেতনার সাথে বেমানান, বলেছেন বিশ্লেষকরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরু হলো রক্তাক্ত জুলাই। 2024 সালের এই দিনে সূচনা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের চূড়ান্ত অভিযাত্রা, যার উপর ভর করে এগোয় ফ্যাসিস্ট পতনের অভ্যুত্থান। রক্তগঙ্গা পেরিয়ে তৈরি হয় স্বৈরাচারের করুণ পরিণতি। 1 মাসের বেশি সময় ধরে চলা রক্তাক্ত এই আন্দোলনের চূড়ান্ত পরিণতি ঘটে ফ্যাসিবাদের পতনের মাধ্যমে। গৌরবময় এই আন্দোলনের সেই গৌরব কতটুকু অক্ষুণ্ণ রাখতে পেরেছেন বিপ্লবীরা? চরম ত্যাগের বিনিময়ে অর্জিত সাফল্য ধরে রেখে মানুষের প্রত্যাশা পূরণে ঐক্যমত্যে জোর বিশ্লেষকদের। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। স্বাধীনতা পরবর্তীতে দেশে বেশ কয়েকবার মাথাচাড়া দেয় স্বৈরাচার। সব স্বৈরাচারের রেকর্ড ভেঙে দেয় শেখ হাসিনার টানা প্রায় 16 বছরের অপশাসন। বিরোধী মতকে নিশ্চিহ্ন করাই ছিল যে ফ্যাসিস্টের মূলমন্ত্র। এ সময় ফ্যাসিস্ট বিতাড়িত করতে ব্যক্তি পর্যায়ে অভিনব আন্দোলন ছিল দৃশ্যমান, অভাব ছিল সম্মিলিত আন্দোলনের। অবশেষে সেই তৃষ্ণা মেটে 1 জুলাই। কোটা সংস্কারের লক্ষ্যে 4 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হয় শিক্ষার্থীদের লাগাতার কর্মসূচি। 2 থেকে 6 জুলাই দেশে ছড়িয়ে পড়ে বিক্ষোভ, মানববন্ধন, অবরোধ সহ দ্রোহের আগুন। আসে বাংলা ব্লকেডের মতো কর্মসূচি। এই কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ ও পুলিশের পেটোয়া বাহিনী। 14 জুলাই আন্দোলনরত শিক্ষার্থীরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়। এদিনই তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি নামে তাচ্ছিল্য করেন। তাতে আন্দোলনের আগুনে ঘি ঢালার অবস্থা হয়। তার মানে কি মুক্তিযুদ্ধ সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? শিক্ষার্থীদেরকে রাজাকারের নাতি বা রাজাকারের সন্তান বলে যখন তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, অপবাদ দেবার চেষ্টা করেছে, ঠিক সেই সময়টাতে বাংলাদেশে আওয়ামী লীগের ফ্রেমে যে মুক্তিযুদ্ধের চেতনার কথা, এবং সেই সময়টাতেই আওয়ামী লীগের চেতনার মোড়কে একটা ন্যায্য দাবিকে বানচাল করা, যারা কোটা সংস্কার চেয়েছেন তাদেরকে রাজাকার বলে সেই দাবিকে বানচাল করার যে তাদের ষড়যন্ত্রের জায়গাটা ছিল, সেটা কিন্তু সেদিনই ভেস্তে যায়। 15 জুলাই সরকার প্রধানের সেই তির্যক বক্তব্য প্রত্যাহারের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। 16 তারিখে আরও তেজি হয়ে ওঠে পরিস্থিতি। সেদিনই পুলিশের গুলিতে শহীদ হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু সাইদ। আবু সাইদকে সহ 16 তারিখে আমরা দেখলাম আরও অনেককে শহীদ করা হলো, তাদেরকে বুকে সরাসরি গুলি করা হলো। এটা ছাড়া বাংলাদেশের সকলের মধ্যে আবার একটা দাবানলের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপর কমপ্লিট শাটডাউনের সাথে চলে সর্বাত্মক অবরোধ। এরই মধ্যে আটক করা হয় অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলামকে। সরকারের 3 প্রতিনিধির সাথে বৈঠকে উঠে আসে 8 দফা। পরে দফা কমিয়ে 22 জুলাই নাহিদ 4 দফা দাবি জানিয়ে আলটিমেটাম দেন 48 ঘন্টার, যেখানে ইন্টারনেট চালু, ক্যাম্পাস থেকে আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহার করে ক্যাম্পাস চালু এবং কারফিউ প্রত্যাহারের ঘোষণা আসে। ততক্ষণে আন্দোলনে ঝরে যায় অসংখ্য প্রাণ, আহত অগণিত। তাদের তালিকা তৈরি ও হামলায় জড়িতদের চিহ্নিত করার দাবি ওঠে 25 জুলাই। 26 জুলাই নাহিদ ইসলাম সহ 3 সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারীরা। 27 তারিখে আরও 2 সমন্বয়ককে হেফাজতে নেয় ডিবি। 28 তারিখ রাতে তাদেরকে জাতির সামনে হাজির করে সংবাদ সম্মেলন নাটক মঞ্চস্থ করা হয়। এরই মধ্যে সারা দেশের দেয়াল ছেয়ে যায় আন্দোলনের গ্রাফিতিতে। হত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে 31 জুলাই সারা দেশে পালন হয় মার্চ ফর জাস্টিস। 1 আগস্ট ছেড়ে দেওয়া হয় গোয়েন্দা হেফাজতে থাকা 6 সমন্বয়ককে। 2 আগস্ট শুক্রবার সারা দেশে চলে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল। 3 তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো জনতার জমায়েত। সেখান থেকেই আসে অসহযোগ আন্দোলনের রূপরেখা। সেদিনই বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে ঘোষণা আসে সরকার পতনের 1 দফা আন্দোলনের।
সেই উত্তাল অগাস্টে চারদিক থেকে যখন লাশের খবরে আকাশ বাতাস ভারী হয়ে আসে, তখনই 6 অগাস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা। পরিস্থিতি বিবেচনায় একদিন এগিয়ে 5 অগাস্টেই কর্মসূচি পালনের ঘোষণা আসে। বলা হয়ে থাকে, সেই ঘোষণাই ফ্যাসিস্টের মসনদ চূর্ণ করার চূড়ান্ত ঘোষণা। যে ডাকে রাত থেকেই কারফিউ ভেঙে ঢাকার দিকে ছোটে জনতার ঢেউ। সেদিন যেন ভোরের আলো ফুটতেও বিলম্ব হচ্ছিল। রাজধানী ঢাকায় তৈরি হয় এক গুমট পরিবেশ, যা রোখা অসাধ্য হয়ে যায় ফ্যাসিস্টের পক্ষে। এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ে সকল দাম্ভিকতার অবসান ঘটিয়ে নিজের জীবন বাঁচাতে ছোট বোন রেহানাকে নিয়ে প্রতিবেশী দেশে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবর। এত প্রাণহানি, অঙ্গহানির অর্জন কি 1 বছরেও এসেছে? আমাদের যে কাঙ্ক্ষিত বা জনপ্রত্যাশার যেটা, সেটা কিন্তু এখনো অর্জন হয়নি। ভবিষ্যতে যারা বাংলাদেশের কর্ণধার হবেন, একটা নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালনার দায়িত্ব লাভ করবেন, আমি মনে করি তাদের এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে। বিশ্লেষকদের এক কথা, আন্দোলনের সুফল পেতে চাইলে দরকার নিঃশর্ত জাতীয় ঐক্য। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জুলাইয়ের প্রথম প্রহরে রাত 12টা 1 মিনিটে জুলাই অভ্যুত্থানের শহীদ ও জুলাই যোদ্ধাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত গেয়ে আর মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে জুলাইয়ের শহীদদের স্মরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল নেতারা প্রতিজ্ঞা করেন জুলাইয়ের চেতনা সমুন্নত রাখার। রুকনুজ্জামানের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাইয়ের প্রথম প্রহরে অনুষ্ঠানের শুরু হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শিরোনামে অনুষ্ঠানে মোমবাতি প্রজ্বলন আর 2 মিনিট নীরবতা পালনের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদ মিনার প্রাঙ্গণে স্মরণ সভায় ছাত্রদলের বর্তমান নেতাকর্মীদের সঙ্গে সাবেক নেতারাও যোগ দেন। সমাবেশে উঠে আসে রাজনৈতিক দল, ছাত্র জনতার সম্মিলিত অংশগ্রহণে জনগণের বিজয়ের কথা। শপথ নেন জুলাইয়ের চেতনা সমুন্নত রাখার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যাদের শহীদের বিনিময়ে আমরা এক স্বাধীন বাংলাদেশ পেয়েছি, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের সকলের আবার আত্মার মাধ্যমে গ্রহণ করছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের ত্যাগ আমরা ছাত্রদল কখনো ভুলে যাব না। আমরা কখনো ভুলে যাব না। আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল সেই প্রতিজ্ঞা করছে। দেশনায়ক তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা মহোদয়ের বৈঠক হয়েছে। সেই অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বিএনপি আল্লাহর রহমতে ক্ষমতায় আসবে এবং দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। একজন কবি বলেছেন যে জীবনের যে দাবি হচ্ছে আমরা সেই স্বাধীনতাকে লালন করব, আমরা সেই মুক্তিকে লালন করব, আর সেই স্বাধীনতার পতাকা পথ করে উড্ডীন করে রাখবে জাতীয়তাবাদী। সভায় আগামী 5 আগস্ট পর্যন্ত 36 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেয় ছাত্রদল। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রতীক রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ 30 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সেই সাথে পলাতক 26 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্য মামলায় গ্রেফতার অপর 4 আসামিকে গ্রেফতার দেখিয়ে ট্রাইব্যুনালে হাজিরেরও নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আহমেদ সরওয়ারের রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের বন্দুকের নলের মুখে বুক চিতিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন আবু সাইদ। কয়েক ফুট দূর থেকে পুলিশের ছোড়া গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন আবু সাইদ। ওই দৃশ্য গণমাধ্যমে দেখার পর জুলাই আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। ছাত্রদের আন্দোলন রূপ নেয় সব শ্রেণী পেশার মানুষের দুর্বার আন্দোলনে। চলতি বছর ফেব্রুয়ারিতে আবু সাইদের পরিবার পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয়া হলে শুরু হয় তদন্ত। 24 জুন তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। যাচাই বাছাই শেষে সোমবার তা আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে দাখিল করা হয়, যেখানে আসামি করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনকে। আবু সাইদের গুলিবিদ্ধ হওয়ার গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ দেখানো হয় ট্রাইব্যুনালে।
পরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে আদেশ দেন। আগামী 10 জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে 4 জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে 26 জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। সেই দিন আসামিদের উপস্থিতির পরে বিচারের জন্য যে স্বাভাবিক কার্যক্রম সেটা গৃহীত হবে। যদি সকল আসামি গ্রেপ্তার করা না যায় তাহলে পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন এবং তার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে। অক্সিলিয়ারি ফোর্স হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ছাত্রদেরকে আন্দোলন দমনের ব্যাপারে পুলিশকে কিন্তু সরাসরি নির্দেশনাও দিয়েছে। সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ওই সময়ের প্রশাসন যারা ছিল তারা সরাসরি পুলিশকে উস্কানি দেওয়া, নির্দেশ দেওয়ার কাজটা করেছে এবং তারা যেহেতু সুপিরিয়র অবস্থানে থেকে এটা করেছে সেজন্য সুপিরিয়র রেসপন্সিবিলিটি বিশ্ববিদ্যালয়ের যারা ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি যারা এই মামলার আসামি তাদেরকেও এই দায়ে দায়ী করা হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, বিচারের জন্য যতটুকু সময় প্রয়োজন তাই নেবে ট্রাইব্যুনাল। তারা ন্যায় বিচার করতে চান। এই বিচার যেটা জাতির একটা বড় প্রায়োরিটি এবং ভবিষ্যতে এই অপরাধের রিকারেন্স ঠেকানোর জন্য রাষ্ট্রকে যে জায়গায় যেতে হবে সেই জায়গাটা নির্ধারণ করার ব্যাপারে আমরা দিনরাত কাজ করছি। বিচারের জন্য যতটুকু সময় প্রয়োজন বিচারের সেই গতিতে আগাচ্ছে এবং এইটাকে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা এবং পাশাপাশি ন্যায় বিচারের সকল স্ট্যান্ডার্ড মেনটেন করা, এই দুটোকে মেনটেন করে আমরা চলছি। তাতে কয়দিন সময় লাগছে সেটা নিয়ে আমাদের ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই, কারণ বিচারকে ন্যায় বিচারের মাধ্যমে সমাপ্ত করতে হবে। সেজন্য আমি তাড়াহুড়া করে মোবাইল কোর্টের মতো মামলা বিচার শেষ করা এখানে সম্ভব নয়। যতটুকু সময়ের দরকার সেটা নেওয়া হচ্ছে। 25 বছর বয়সী আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস সচিব জানান, দু নেতার মধ্যে 15 মিনিটের এই ফোনালাপ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, বন্ধুসুলভ ও গঠনমূলক, যার মাধ্যমে দুই দেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন ঘটেছে। তারা দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। আগামী বছরের শুরুতে নির্বাচন আয়োজনের উদ্যোগের প্রতি তার দেশের সমর্থনের কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের নয়া বাণিজ্য নীতি কার্যকর না করায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় সহযোগিতা করবে চীন। নতুন নির্বাচিত সরকারের সাথে কাজ করতে মুখিয়ে আছে দেশটি, এমন তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সংখ্যানুপাতিক পদ্ধতিকে ইস্যু করে কেউ যদি গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করে তাহলে তারা বাংলাদেশের আদর্শকে বিশ্বাস করে না। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, 5 দিনের চীন সফরে বিএনপির পক্ষ থেকে দ্ব্যর্থহীনভাবে এক চীন নীতির প্রতি দৃঢ় অবস্থানের কথা জানানো হয়েছে। পাশাপাশি প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে চীনের বিস্ময়কর উন্নতি ও আন্তর্জাতিক প্রবৃদ্ধি এবং তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ইতিবাচক দিকের কথা মর্যাদা ও সম্মানের সঙ্গে ব্যক্ত করা হয়েছে। আঞ্চলিক ও ভূ রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় নির্যাতিতদের পক্ষে তাদের অবস্থানকে আমরা সম্মানের সাথে অভিনন্দিত করেছি এবং এর ব্যাপকতা দৃশ্যমানতার আহ্বান জানিয়েছি। চীনের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং বৃহৎ উন্নয়ন সহযোগীদের সাথে আমাদের সুসম্পর্ক ক্রমবর্ধমানভাবে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার ব্যাপারে চীন এবং আমাদের অভিন্ন অবস্থান বৈঠকগুলিতে সুস্পষ্টভাবে ব্যক্ত হয়েছে। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় ডক্টর আব্দুল মঈন খান বলেন, কিছু রাজনৈতিক দল মুখে বলে এক আর কাজে করে আরেক। পিআরকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে।
তারা নিজের ব্যক্তির আদর্শে বিশ্বাস করে, তাদের নিজেদের দলীয় আদর্শে বিশ্বাস করে, তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না। ধমক দিয়ে সুষ্ঠু নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপি তা মেনে নেবে না বলে জানান দলটির নেতারা। তারা বলেন, ইসলামের নামে সংখ্যানুপাতিক পিআর বোঝে না বিএনপি, এটা নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বিদেশ সফরের সময় তার ব্যাগে থাকা ম্যাগাজিনটি পিস্তলের AK-47 এর নয়, এমন তথ্য দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এটি সঙ্গে নেওয়া ছিল তার অনিচ্ছাকৃত ভুল। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি বৈঠকের পর তিনি এসব তথ্য দেন। বলেন, আসিফ মাহমুদের AK-47 এর লাইসেন্স পাওয়ার তথ্য সঠিক নয়। তার বয়স না হওয়া সত্ত্বেও তার অস্ত্রের লাইসেন্সের বিষয়টি তার জানা নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। এই সময়ে কোনো ধরনের হুমকি নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিমানবন্দরে ব্যাগে গুলিসহ ম্যাগাজিন পাওয়া নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বলেছেন, সেটি ছিল নিরাপত্তার স্বার্থে লাইসেন্স করা বৈধ অস্ত্র, যা ভুলে ব্যাগে এসেছে। তবে একজন উপদেষ্টার এমন আচরণ গণ অভ্যুত্থানের চেতনাকে প্রশ্নবিদ্ধ করছে কিনা তা তাকে পরিষ্কার করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সজীব ভুঁইয়া মাননীয় উপদেষ্টা বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসছে। এই জিনিসটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যারা আমরা সমাজকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে মূল্যায়ন করে থাকি। এর আগে তার PS 400 কোটি অথবা 4000 কোটি টাকার যে একটা স্ক্যান্ডাল, সেইটাও আনরিজলভড। এখন আবার 30 বছরের আগে কেউ আপনার বন্দুক লাইসেন্স পায় না, কিংবা লাইসেন্স দেওয়া এখন বন্ধ আছে। এই সব কিছুই তারপর ক্যাবিনেটের শক্তি দিয়ে কোনো এক্সেমশন কি প্রিভিলেজ পায় কিনা সেটা হয়তো আইন বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন। তো এই সব কিছুর উত্তর জনগণ আশা করে। শুধু পাবলিক অ্যাপোলজি উনি যেটা করেছেন সেই ব্যাপারটা আমরা স্বাগত জানাই, কিন্তু ওনাকে বারবার কেন উনি প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, এই ধরনের বিতর্কের মধ্যে পড়ছেন। এর ফলে এই যে আমাদের জুলাই অগাস্ট যে গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে প্রশ্নবিদ্ধ করছে কিনা সেটাও আমাদেরকে বারবার ভাবাচ্ছে। তো এই সব কিছুর প্রশ্নের উত্তর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নিজেকেই ক্লারিফিকেশন দিতে হবে, এই সরকারের ইমেজের স্বার্থে এবং তার ব্যক্তি রাজনৈতিক কিংবা ব্যক্তি স্বার্থে। কোনো যৌক্তিক ব্যাখ্যা তার কাছে নাই, এবং কারণটা হলো এক হলো তার বয়স, এবং অনেক দিন মানে কয়েক বছর ধরে বৈধ লাইসেন্স দেওয়া বন্ধ। তাহলে তিনি যে লাইসেন্সটা নিলেন কিসের প্রভাব খাটিয়ে নিলেন? ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি নিয়েছেন, তাহলে সেটি তো আসলে তার শপথের সাথে সাংঘর্ষিক। তিনি এটা কেন করবেন? তার নিরাপত্তার জন্য তার তো প্রোটোকল আছে। এই পদের একজন উপদেষ্টার নিরাপত্তার জন্য তো তার প্রোটোকল আছে। এরপরও যদি তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য তিনি যদি নিজে অস্ত্র রাখতে চান, তারও একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, সেটি আবেদন করা, এরকম কোনো প্রক্রিয়ার কথাই তো আমরা জানি না। তো হঠাৎ করে তার কাছে এই অস্ত্রের যে উপস্থিতি বা তার কাছ থেকে যে পাওয়া গেল, সেটি তো মানুষের মধ্যে নানা ধরনের সন্দেহ তৈরি করবে, এবং সন্দেহ বা তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক। ভুল সীমানা পিলারের মাসুল দিচ্ছে জীবন্ত সত্তা উপাধি পাওয়া তুরাগ নদ। দখল দূষণে ছেয়ে গেছে তুরাগের দুপার, চলছে প্রকাশ্যে বালু ব্যবসা, গড়ে উঠছে অবৈধ বহু স্থাপনা। নদী গবেষকেরা বলছেন, এখনই নিয়মিত মনিটর না করলে অবৈধ দখলদাররা খেয়ে ফেলবে তুরাগকে। ফজলে রাব্বি রিপোর্ট, ক্যামেরায় আলমাসুম সবুজ। মোহাম্মদ আবুল কাশেম দীর্ঘ 25 বছর ধরে বসবাস রাজধানীর তুরাগ নদ এলাকায়। একসময় জীবিকা চলত মাছ ধরে, এখন তুরাগে তেমন মাছ না পাওয়ায় পেশা বদলে ফেলেছেন। খুব কাছ থেকে দেখেছেন তুরাগের জৌলুস। নদী আরো অনেক বড় ছিল, এই নদী এখন হইতে হইতে অল্প একটু খাল হয়ে গেছে গা, কোন এন থেকে ওই পারে দেখা যায়। মানুষ যাইতেই পারত, আগে মানুষ যাইতে হলো এদিকে তো ছিল না, এটি সবই বন্ধ ছিল, সব পানি বেরির উপরে তাকালে এদিকে পানি দেখতাম। এখন তো অনেক পরিবর্তন উন্নত হয়ে গেছে, কিন্তু তারপরে যেটুকু রাখছে একটু সৌন্দর্যভাবে রাখে না। রাজধানী ঢাকার পাশ দিয়ে বয়ে চলা 62 কিলোমিটার দীর্ঘ এই নদ একসময় ছিল হাজারো মানুষের জীবিকার অবলম্বন। সময়ের স্রোতে দখল দূষণে তুরাগ এখন ময়লার ভাগাড়। আশপাশে উঁচু ভবন, ইটভাটা আর বালু তোলা হচ্ছে প্রকাশ্যে, সেই সঙ্গে কলকারখানার কেমিক্যাল মিশছে সমানে।
ম্যাপে দেখবে গেলে মালিকানা জায়গা ছিল এইটুক ছিল, বেশি বা হলো সরকারি খাস জমি। এখানে খাস জমি বেশি, মালিকানা জমি কম। এখান দিয়ে লঞ্চ যাচ্ছে বা হচ্ছে বালখেট বা নৌকা টৌকা যাচ্ছে, পানি মানে ফেনা তৈরি হয়, এত পরিমাণ দুর্গন্ধ এখান দিয়ে চলাফেরা করাই মানে দুষ্কর হয়ে যায়। প্রায় জায়গায় তো এরকম মানে রাস্তার সাথে এরকম জায়গা, প্রায় জায়গায় এরকম বরফ হয়ে যেতেছে। তুরাগের মিরপুর বেড়িবাঁধ এলাকার সীমানা পিলারের মধ্যে নদীর জায়গা দখল করে প্রকাশ্যেই চলছে লাখ লাখ টাকার বালু ব্যবসা। নদী দখল করে কেন বালুর ব্যবসা সেটা আমরা জানি না। আমরা কে জানে? এখানে যারা দায়িত্ব আছে তারা। দায়িত্ব কে আছে? আমি এখানে অ্যাকচুয়ালি নতুন, আমি খুব চিনিও না লোকজনটা। তুরাগের সাথে যুক্ত বিভিন্ন খালের দশা আরো করুন। তুরাগ তীরে মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চললেও নজর যায় না খালের দিকে। এমন বাস্তবতায় নদী রক্ষায় উচ্ছেদ অভিযানের পাশাপাশি নিয়মিত নজরদারির তাগিদ নদী গবেষকদের। গোটা নদীটা 24 ঘন্টা আপনার মনিটরিংয়ের মধ্যে রাখবে। এটা যেটা করা উচিত যে বনায়ন করা উচিত নদীর দুই পারে, এবং একই সঙ্গে বিআইডব্লিউটিএ থেকে এটা নিয়মিত টহল দেওয়া দরকার। এটা তো খুব বেশি নদী বড় এলাকা না, এটা যদি সপ্তাহে একবার করে টহল দেয় এবং যেখানেই দখল হয় সেখানে যদি সঙ্গে সঙ্গে সেটা উচ্ছেদ করে, তাহলে দুই তীর রক্ষা পাবে। তুরাগের সীমানা পিলার ভুলভাবে বসানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, খাল রক্ষা ছাড়া তুরাগ রক্ষা করা যাবে না। গাবতলীর আগে পরে এবং গাজীপুর পর্যন্ত যেটা হয়েছে যে সীমানা চিহ্নিত করেছে, যে সীমানাটা বিআইডব্লিউটিএ বসিয়েছে সেগুলো নিয়ে প্রশ্ন আছে যে ঠিকমতো করেছে কিনা। কোথাও কোথাও দেখা গেছে যে আচ্ছা প্রভাবশালীদের এড়ানোর জন্য কয়েক মিটার পরে সীমানা বসানো হয়েছে, কিন্তু যেটা ফোরশোর নদীর যে প্লাবনভূমি সেখানে আপনি দেখবেন যে অনেক বালুর গদি আছে, কয়লা, রেডিমিক্স, এগুলো দখল করে আছে। নাব্য সংকট আর দূষণে দিনে দিনে ছোট হয়ে আসছে তুরাগ। একসময় জীববৈচিত্র্য আর প্রাণচাঞ্চল্যতার অপরূপ নিদর্শন ছিল তুরাগ নদী, অথচ সময়ের পরিক্রমায় আস্থা দখল ও দূষণে মৃতপ্রায়। অবস্থা এতটাই বেগতিক যে চর্মরোগ, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত নদী তীরবর্তী মানুষ। দ্রুত এই অবস্থার উন্নতি ঘটাতে না পারলে একদিকে যেমন বিপন্ন হবে জনজীবন, অন্যদিকে নদী হারাবে তার প্রাণ। টঙ্গী থেকে ফজলে রাব্বি, বাংলা ভিশন, গাজীপুর। সরকারের হস্তক্ষেপে নয়, দুদক স্বপ্রণোদিত হয়ে এনবিআর এর 6 কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে অর্থ বিভাগের মনিটরিং সেলের কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, সরকার অনেক কাজ করছে, কিন্তু সেটা অনেকের কাছেই দৃশ্যমান নয়। জানান, বিশ্ব ব্যাংক ও IMF এর সাহায্য থাকলেও সব ক্ষেত্রে তাদের কথা মানছে না সরকার। বাংলাদেশ ব্যাংক প্রসঙ্গে সালেউদ্দিন আহমেদ বলেন, গত সরকারের সময় সবাই এজেন্ট ছিলেন, কেউ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন না। এনবিআর কর্মকর্তাদের কাজে ফেরা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, জাতীয় স্বার্থের বিপক্ষে গিয়ে সব কার্যক্রম একদম বন্ধ করে দেয়া কোনোভাবেই কাম্য হতে পারে না। আন্দোলন যা হবার হয়েছে, এখন নির্ভয়ে ঠিকভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। সবাইকে স্বচ্ছতা নিশ্চিত করে কাজ করার আহ্বানও জানান অর্থ উপদেষ্টা। আগামী ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল আয়োজন করা হবে। বিসিবির সভায় সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, তবে কয়টা দল খেলবে তা নির্ধারণ করা হয়নি। প্রায় 6 ঘন্টার ম্যারাথন সভায় আলোচনা হয় অনেকগুলো বিষয় নিয়ে। ক্রিকেট বিকেন্দ্রীকরণের 7টি বিভাগের কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা করতে ক্রিকেট অ্যাওয়ার্ড নাইট করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। মাঠ সংকট সমাধানে পূর্বাঞ্চল স্টেডিয়াম ও ফতুল্লা স্টেডিয়ামের সংস্কার করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও অনুশীলনের জন্য ঢাকার আশপাশের মাঠগুলো কাজে লাগানোর পরিকল্পনা করছে বিসিবি। এবারের বিপিএল এর নতুন করে দল নেওয়া হবে নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে। পরিচালনায় থাকবে আন্তর্জাতিক স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সি। আগামী ডিসেম্বরের বিপিএল টুর্নামেন্টের জন্য এরই মধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে। 5 বছরের জন্য দল দেয়া হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। আম্পায়ারদের মানোন্নয়নে সাইমন টাফেলের সাথে 3 বছরের চুক্তি করেছে বিসিবি। আগস্টেই বাংলাদেশ সফরে আসবে ভারত, আশা করছে বিসিবি। এই সিরিজ নিয়ে চলছে আলোচনা, জানান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শ্রীলঙ্কায় সিরিজ চলার কারণে শান্ত টেস্ট নেতৃত্ব ছাড়ার বিষয় ও নতুন অধিনায়ক কে হবেন এসব নিয়ে কোনো কথা বলতে চাননি বিসিবি সভাপতি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বৈষম্য বিরোধী আন্দোলনের চূড়ান্ত অভিযাত্রা রক্তাক্ত জুলাই শুরু। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বীর শহীদদের প্রতি ছাত্রদলের শ্রদ্ধা।
বাংলাদেশে নির্বাচিত সরকারের অপেক্ষায় চীন সহযোগিতা দিবে গণতন্ত্রায়নে, জানালেন মির্জা ফখরুল। সংখ্যানুপাতে আসন দাবি নির্বাচন পেছনে ষড়যন্ত্র, মন্তব্য নেতাদের। আসিফের ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন নিছক ভুল, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণ অভ্যুত্থানের চেতনার সাথে বেমানান, বলছেন বিশ্লেষকরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।